আপনি বস্ত্র এবং তৈরি পোশাক খাতের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং বিদ্যুৎ জ্বালানি সংকট নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কথা বলছেন। বর্তমানে জ্বালানি, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা, ঘাটতি এবং দামের বিবেচনায় বস্ত্র এবং তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থাকে কিভাবে বিশ্লেষণ করবেন এবং উদ্যোক্তা হিসাবে এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কি বিকল্প ভাবছেন? ধন্যবাদ। দীর্ঘদিন যাবতই আমরা জ্বালানি সংকটে কিন্তু সবসময় ছিলাম, কখনোই সংকটের বাইরে ছিলাম না। তবে এই সময় যে সংকটটা মুখোমুখি আমরা হয়েছি, এটা আমার এই 40 বছর 38-40 বছরের গার্মেন্টস সেক্টরের জীবনে সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়ি। এত বড় সংকটে আমরা কখনই পড়ি নাই। এই অবস্থার প্রেক্ষাপটে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে এইটা একটু সরকারকে অনুরোধ করব বিষয়টা খতিয়ে দেখার জন্য এবং জনসমক্ষে বিষয়গুলি আনার জন্য, যে এখানে কোনো সাবোটাজ আছে কিনা, এখানেও কোনো ভূ রাজনৈতিক দ্বন্দ্ব বা ইস্যু আছে কিনা, যে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার মধ্যে কোনো দ্বন্দ্বের কোনো কারণ বা ইস্যু আছে কিনা। কারণ যে এফএসআরইউগুলি বর্তমানে এখানে কাজ করছে, দুইটাই মার্কিন যুক্তরাষ্ট্রের বেসড এবং সেখানকার কোম্পানি অপারেট করছে। তো এই পরিস্থিতিতে আমাদের মধ্যে এইটা আলোচনা হচ্ছে যে এখানে সাবোটাজ কিছু হয়েছে কিনা। এবং এর ফলে এই যে সংকট গত প্রায় 25 দিন হয়ে গেছে, এই সংকটটা গত মাসের জুলাই মাসের 20-21 তারিখ থেকে শুরু হয়েছে। তো এখন পর্যন্ত এই সংকটের কারণে যে যে সমস্যাগুলির আমরা মুখোমুখি হয়েছি, সেটা হলো প্রথমত যেটা সমস্যা হয়েছে যে উৎপাদন ব্যাহত হয়। আমি সময় মতো রপ্তানি করতে পারি নাই। রপ্তানি করতে না পারার কারণে যে সংকটটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমত হলো আমি আমার শ্রমিকের মজুরি দিতে যে টাকা দরকার সেই টাকা পাচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকের যে রিপেমেন্ট শিডিউল, অর্থাৎ আমার ঋণের কিস্তি পরিশোধের যে শিডিউল, সেটা আমি ফেল করছি। তো তৃতীয়ত হচ্ছে এই শিপমেন্টগুলি টাইম ফেল করাতে, ডেট ফেল করাতে বায়ার আমাকে এখন এগুলিকে এয়ার শিপমেন্ট দিতে আমাকে প্রেশার ক্রিয়েট করছে। ফলে এয়ার শিপমেন্ট করা মানে হচ্ছে আমার যা টোটাল এক্সপোর্ট ভ্যালু হবে তার 50% এয়ার ফ্রেট বাবদ চলে যাবে। তাহলে এখানে বড় ধরনের একটা আর্থিক ক্ষতি বা মুখে আমরা পড়ে যাচ্ছি। পাশাপাশি যদি এয়ার ফ্রেটটা একটু যে আমি সেভও করতে পারি, তাহলে ডেফিনেটলি ডিসকাউন্ট সেখানে মাস্ট। আমাকে অন্তত 25 থেকে 30% ডিসকাউন্ট বায়ার ক্লেম করবে এবং সেটা আমাকে সেটেল করতে হবে। এই রকম একটা পরিস্থিতিতে আমাদের জন্য সবচেয়ে বড় ক্ষতি আরও যেটা হয়েছে, অর্ডার, হ্যাঁ, সবচেয়ে বড় যেটা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, বায়ারদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব তৈরি হয়েছে। অর্থাৎ তারাও শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে যে তাদের পরবর্তী সিজনের অর্ডারগুলি আমরা সময় মতো শিপমেন্ট করতে পারবো কিনা, এটা নিয়ে তারা কিন্তু শঙ্কিত। ফলে তারা কিন্তু ইতিমধ্যেই, মানে আমাদের যে নেক্সট সিজনের অর্ডার প্লেসিংয়ের ক্ষেত্রে তারা কিন্তু ইতিমধ্যেই 1/3 কিন্তু তারা কাটেল করেছে। কাটেল করে অন্য জায়গায় এই প্লেস করার তারা প্লেস করেছে বা করার পায় তারা করছে, এবং আমাদেরকে অলরেডি অর্ডার কমিয়ে দিয়েছে। এই ধরনের মানে বড় ধরনের ক্ষতিগুলি কিন্তু আমরা ইতিমধ্যেই আমাদেরকে ফেস করতে হয়েছে। না, বাংলাদেশের উদ্যোক্তারা ইনোভেটিভ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য বিকল্প কি ভাবছেন? আচ্ছা, এখন এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বিকল্প, সরকারকে আসলে পলিসিটা আমাদেরকে দিতে হবে। যে পলিসি আমরা আসলে কি এই গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, না অল্টারনেটিভ কোনো সলিউশনের দিকে যাব। অল্টারনেটিভ সলিউশন বলতে আমার যেমন বয়লার, ফার্নেস ওয়েল দিয়ে বয়লার করতে পারি, আমি এলপিজি দিয়ে বয়লার করতে পারি, আমি ঝুটের বয়লার করতে পারি, আমি কোল বেস বয়লার করতে পারি। তাহলে সরকারকে এখানে আমাকে নির্ধারণ করে দিতে হবে যে আমি কোন দিকে যাব। কারণ আমি যদি সরকার যদি বলে যে না গ্যাস দিতে পারবে না, তাহলে আমাকে বিকল্প ভাবতে হবে। সেই বিকল্পগুলির মধ্যে যেমন এই ধরনের বিকল্প পদ্ধতি অবলম্বন করা, আর সরকারকেও আবার এফএসআরইউগুলি, যেমন আমার 2টা ভাসমান এফএসআরইউ, এখানে কিন্তু এই ভাসমান এফএসআরইউ কিন্তু সবসময় কিন্তু যেমন যদি ওয়েদার যদি খারাপ থাকে তখন কিন্তু ওই জায়গাটাতে আমি আসবো। আমি দ্বিতীয় জায়গাতে যাই। বর্তমান সরকার তো আগামীকাল 6 মাস একদম পূর্ণ করছে, এবং আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছেন যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ 5 বছরে 1 কোটি নতুন কর্মসংস্থান তৈরি করবেন। আমরা সবাই জানি যে শিল্পায়ন ছাড়া কর্মসংস্থান তৈরি কোনোভাবেই সম্ভব না। আর এই বর্তমান অবস্থায় জ্বালানি অবকাঠামোর যে চ্যালেঞ্জ, তাতে আপনি নতুন বিনিয়োগের ব্যাপারে বা নতুন শিল্পায়নের ব্যাপারে কতটা আশাবাদী? এনার্জি সিকিউরিটি যদি নিশ্চিত করা না যায়, তাহলে নতুন কর্মসংস্থান, ইনভেস্টমেন্ট, মানে কোনো কিছুই আমার মনে হয় সম্ভব হবে না।
এবং আপনারা যদি দেখে থাকেন বিগত 2 বছর যাবৎ আমরা অনেক অনেক মানে বিদেশিদেরকে এখানে ইনভেস্টমেন্টের জন্য ইনভাইট করেছি, সরকার করেছে, সরকার খুব আন্তরিক ছিল, বর্তমান সরকারও এই ব্যাপারে অনেক যথেষ্ট আন্তরিক, ওনারাও চেষ্টা করছেন, কিন্তু আসলে আমরা কাঙ্ক্ষিত বিনিয়োগের দেখা পাচ্ছি না অনেক দিন যাবতীয়। এর অন্যতম কারণ কিন্তু এনার্জি সিকিউরিটি নেই, জ্বালানি সংকট। এটাকে নিশ্চিত না করলে এই এই ইনভেস্টমেন্ট কিন্তু মানে বিদেশি ইনভেস্টমেন্ট তো আসবেই না, আমরা যারা দেশি ইনভেস্টমেন্টে আছি আমরাও কিন্তু এই জায়গাটাতে ভবিষ্যতে আমরা খুব চিন্তিত। আমাদের এক্সিস্টিং ইনভেস্টমেন্টকে বাঁচাইয়ে রাখতে পারবো কি না, নতুন ইনভেস্টমেন্ট তো করার প্রশ্নই আসে না। তো সুতরাং ইনভেস্টমেন্টকে যদি যেটা সরকারের যেটা একটা প্রায়োরিটি যে 1 কোটি মানুষের কর্মসংস্থান, সেক্ষেত্রে অবশ্যই গ্যাস এবং বিদ্যুতের সংকটের সমাধানটা আগে জরুরি। না, ধন্যবাদ। যেটা হচ্ছে যে পেট্রোবাংলা বলছে যে বিভিন্ন কোম্পানি অনুমোদন নিয়ে, পেট্রোবাংলার কাছ থেকে অনুমোদন নিয়ে আপনারা উদ্যোক্তারা প্রায় 1000 কোম্পানি মানে ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছেন, দিয়ে অপেক্ষা করছেন, আপনারা শিল্প স্থাপন করেছেন ব্যাংক থেকে লোন নিয়ে, কিন্তু এই গ্যাস পাচ্ছেন না। এখানে উদ্যোক্তারা একটা চাপের মুখে পড়েছে, ব্যাংকের বিনিয়োগও ঝুঁকিতে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারকে কি কৌশল নিতে পরামর্শ? সরকারকে ডেফিনেটলি সেখানে কৌশলটাকে যেটা করতে হবে, সরকার যদি আমাকে গ্যাস দিতে না পারে তাহলে বিকল্প কি করা যেতে পারে সেই পরামর্শ বা সেই দিক নির্দেশনা সরকারের কাছ থেকে আমরা চাই, এবং একই সাথে সেটার জন্য পলিসি সাপোর্ট চাই। যদি সরকার ওই পলিসি সাপোর্ট দেয় তাহলে আমরা এই সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। আমাদেরকে বিকল্প জ্বালানির ব্যবস্থা খুব জরুরি ভিত্তিতে করতে হবে, এবং ব্যাংক ঋণ নিয়ে যে ইন্ডাস্ট্রি করে গ্যাস পাচ্ছে না সেই ঋণটাকে অন্তত সরকার যে কোনো একটা নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক সেই জায়গাটাকে একটু স্থগিত রাখতে হবে, যে এটার ইন্টারেস্ট হওয়া বা এটার রিপেমেন্ট শিডিউল চলে আসলে সেটাকে থামিয়ে রাখার ব্যবস্থাটাও সরকারকে করতে হবে। অর্থাৎ পলিসিগত সাপোর্টটা আমাদের খুব জরুরি প্রয়োজন এই ক্ষেত্রে। না, তো এখানে আপনি মনে করেন কিনা যে এই মানে নতুন সংযোগ দেয়া বা এই যে এটা বন্ধ করে দিয়েছে, এটাকে আবার রিইনস্টেট করা অন্তত এই শিল্পগুলোর ক্ষেত্রে? না, রিইনস্টেট করবে কখন? যদি সরকার এটা দিতে পারে, অ্যাভেলেবল হয়। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট তাতে সরকারের অ্যাভেলেবিলিটি হতে পারে কিভাবে? যদি ইম্পোর্টেড এলএনজি ইম্পোর্ট করে আগে এতদিন বা যেভাবে দিয়েছে সেটা যদি সরকার নিশ্চিত করে তাহলে আবার ইনস্টিটিউট হতে পারে, বা যেই সমস্ত আবেদনগুলি আছে সেই আবেদনগুলির সারা দিয়ে সরকার সেখানে গ্যাসের কানেকশন দিবে এবং পর্যাপ্ত এলএনজি আমদানি করে হোক, লোকালি স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন করে হোক, এটাকে মিট আপ যদি সরকার করতে পারে তাহলে এটা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব না। আপনি অন্যথায় সরকারকে বিকল্প দিক নির্দেশনা সেখানে দিতে হবে। না, আপনি তো এই খাতের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, আপনি জানেনও, আপনি একজন বিশেষজ্ঞর মতনই কথা বলেন এনার্জি এবং বিদ্যুৎ খাত নিয়ে। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের চলমান সংকট থেকে রাতারাতি বেরিয়ে আসার কোনো সুযোগ নেই, সেটা আমরা সবাই জানি। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এবং কমপক্ষে 2 বছর সময় লাগবে, রাতারাতি হবে না। বাণিজ্য মন্ত্রী আজকেও এমটিএমের অনুষ্ঠানে একই কথাই বলেছেন। তো ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী 10 বছর মেয়াদী একটা জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করার উদ্যোগ নিয়েছেন এবং ইতিমধ্যে এটা নিয়ে কাজও শুরু হয়েছে। এতে আপনার বিবেচনায় কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত? প্রথমত আমি যেটা মনে করি যে জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত করতে হলে প্রথমত আমার দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন আহরণ এটাকে ত্বরান্বিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সাময়িক সমাধানের জন্য আমাকে পর্যাপ্ত পরিমাণে এলএনজি আমদানি করে ন্যাশনাল পাইপলাইনের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে সবচেয়ে আমি যেটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সেটা হলো কমপ্লিটলি সেপারেট একটা পাইপলাইন যদি আদার দেন অন্য যারা ইউজার তাদের থেকে ইন্ডাস্ট্রির জন্য সেপারেট একটা লাইন যদি নিশ্চিত করতে পারে সেটা আমার মনে হয় সবচেয়ে কার্যকর ভূমিকা নেবে। অল্টারনেটিভলি যদি গ্যাসের পাশাপাশি আমি যেটা মনে করি অল্টারনেটিভ আরও কিছু ব্যবস্থা নেওয়া দরকার সরকারের, যেমন বড়পুকুরিয়ার কয়লা খনির উত্তোলন বন্ধ, সেটাকে নিয়ে কার্যকর করে সেখান থেকে কয়লা উত্তোলন করে বিকল্প কোল বেস বয়লারের ব্যবস্থা নিতে হবে। অথবা আমার যে এলপিজি শুধু কি বড়পুকুরিয়া নাকি অন্যান্য কয়লা আরও যেগুলি কয়লার যতগুলি আমাদের বাংলাদেশে
উত্তোলনের ব্যবস্থাপনা বা সম্ভাবনা রয়েছে, সেগুলিকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং সেখানে অল্টারনেটিভ অন্য আরও যে সমস্ত ব্যবস্থা থাকতে পারে, এলপিজিতে থাকতে পারে, তারপরে আমাদের যদি আরও কোনো ব্যবস্থা সরকারের কাছে থাকে সেই ব্যবস্থাগুলো আমাদেরকে দিতে পারে, মানে সোলার সহ সোলার সহ বা আমাদের জুট বয়লার আছে, এই সমস্ত জায়গায় আমাদেরকে বিকল্প মানে একাধিক বিকল্প নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী কার্যকর ভূমিকা নিতে হবে।